Yes. লাস্ট ক্লাসে আমাদের পাইথন মডিউল হচ্ছিল এবং আমরা কিছুটা আইডিয়া পেয়েছিলাম পাইথন মডিউল বলতে কি বোঝায়, এবং আমি তোমাদের মডিউল ডিজাইন করাও দেখিয়েছিলাম, তাই তো? একটা ফাইলে কিভাবে একটা কোড Yes. অন্য ফাইলে ইউজ করা যেতে পারে। তো বেসিক্যালি সেইগুলো আমরা মডিউল ডিজাইন হিসেবে আইডেন্টিফাই করে নিয়েছিলাম আগের ক্লাসগুলোতে। তো আজকে আমরা নতুন যে সমস্ত টপিকগুলো আমাদের সিলেবাস ওয়াইজ আছে সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, এবং ম্যাথ মডিউল, তোমাদের সিলেবাসে যেটা আছে ম্যাথ মডিউল, স্ট্যাটিস্টিক্যাল মডিউল এবং র্যান্ডম মডিউল, এই তিনটে মডিউল সম্পর্কে আজকে ডিসকাসে আলোচনা হবে। ঠিক আছে? তো তার আগে আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই দেখতে পাচ্ছ কি আমাকে একটু কনফার্ম করো। দেখো স্ক্রিনটা আমি শেয়ার করলাম, সবাই দেখতে পাচ্ছ তো? Yes. ওকে। তো খুব সম্ভবত আমরা আগের ক্লাসগুলোতে এই ডেফিনেশন গুলো লিখে নিয়েছিলাম পাইথন মডিউল বলতে কি বোঝায়, এবং আমরা দু একটা কোডও দেখেছিলাম। যেমন ম্যাথ মডিউল যদি আমরা ইম্পোর্ট করি এবং সেখানে ম্যাথ ডট পাই যদি লিখি, আমরা এগুলো আগের ক্লাসে হাতে নাতে করেও ছিলাম, তো আমরা দেখতে পাবো যে পাইয়ের যে ভ্যালুটা সেই ভ্যালুটা ওখানে চলে আসছিল। আর স্কোয়ার রুটের ক্ষেত্রে কি হচ্ছিল, যে স্কোয়ার রুটের ভ্যালু 16 এর যে স্কোয়ার রুট অর্থাৎ 4, অর্থাৎ সেই ভ্যালুটা আমার কাছে চলে আসছিল। তো এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে আইডেন্টিফাই করে নিয়েছিলাম ইউজিং ফ্রম। ফ্রম দিয়েও আমরা দেখেছিলাম কিভাবে একটা মডিউলের পার্টিকুলার একটা ফাংশন যদি আমরা ইউজ করতে চাই সেটাকেও আমরা ইম্পোর্ট করতে পারছিলাম। আগের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো ইন ডিটেলস আলোচনা করেছিলাম। হোপফুলি ফ্রম এর কাজটা মনে আছে সবার, তাই তো? মনে আছে না আরেকবার বলে দেবো? বলো Yes, রেডি? Raj. মনে আছে সায়ক? Yes. হয়েছে। আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে ডিটেলসে ডিসকাস করেছি বলে আজকে আমরা স্কিপ করছি। তো এখানে দেখো সেই জিনিসটাই আছে, যেমন ম্যাথ ইম্পোর্ট করেছে এবং সেখানে যে পার্টিকুলার দুটো ফাংশনের কাছে এই দুটো ফাংশনকেই আমরা ফ্রম দিয়ে কল করছি। তো দেখো সেটাই হয়েছে এখানে। এবার ম্যাথ মডিউলে অনেক কিছু আছে, যেমন আমরা চাইলে ট্রিগোনোমেট্রির যে ফাংশন গুলো সেইগুলোকে আমরা ইউজ করতে পারি। আহ এখানে দেখো পাই, পাই তো আমি বললামই। এছাড়াও ইউলার্স বলে একটা নাম্বারস আছে, সেই ইউলার্স নাম্বারের ভ্যালু আমরা বের করতে পারি ই দিয়ে। স্কোয়ার রুট তো বললামই, স্কোয়ার রুটও বের করতে পারি। সেল এর ফাংশনের মাধ্যমে আমরা কি পাই, স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, এই জিনিসগুলো আগের ক্লাসে সমস্ত কিছুই বলেছিলাম। আর ফ্লোরের মাধ্যমে আমরা পাই লার্জেস্ট ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু এক্স। ওকে। পাওয়ার তো আমরা জানি, এটা মানে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে, 8 চলে আসবে আমাদের কাছে অ্যান্সার। আর ফ্যাবস মানে হচ্ছে যেটা আমাদের অ্যাবসলিউট ভ্যালু, সেই অ্যাবসলিউট ভ্যালুটা প্রিন্ট করতে সাহায্য করে। আজকে আমরা সাইন কোসাইন, সাইন কস ট্যান, এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তাই তো? তোমরা কে বলতে পারবে, ট্রিগোনোমেট্রিতে তো আরো অনেক কটা ট্রায়াঙ্গেল, মানে এরকম অ্যাঙ্গেল আছে, সাইন কস ট্যান, এছাড়াও কি কি হয় জানো তো? Yeah. কি কি হয় বলো? Cosec sec cot. কোসেক, সেক অ্যান্ড কট। ওকে ফাইন। এবার আমি যদি তোমাদের কাছে বলি এই তিনটে ইউজ করে কোসেক, সেক অ্যান্ড কট করতে হবে, কিভাবে হবে বলতে পারবে কেউ? স্যার 1/, করে। ভেরি গুড। তো দেখো আমাদের যে মডিউলটা আছে ম্যাথ মডিউল, সেখানে এই তিনটে ফাংশনই অ্যাভেলেবল, সাইন কস ট্যান। এবার আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে, যেমন আমার মনে করো কোসেক দিয়ে কাজ করার প্রয়োজন পড়ছে, বা সেক দিয়ে কাজ করার প্রয়োজন পড়ছে, বা কট দিয়ে কাজ করার প্রয়োজন পড়ছে, তাহলে খুব সিম্পল একটা ওয়ে আছে, জাস্ট 1/, এটা করে দাও, তাহলেই তোমার ওটাতে কনভার্ট হয়ে যায়। তাই জন্য আলাদা করে এই যে কোসেক বলো, কট বলো, সেক বলো, এই জিনিসগুলো এখানে আর ডিফাইন করা নেই।
জাস্ট 1/, আমাদের ম্যাথের বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই করলে এটা আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছো হোপফুলি? চলো আমরা একটু করে দেখি হাতে নাতে, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আমি ফার্স্টে এখানে ইম্পোর্ট করতে হবে। যখন এই সমস্ত জিনিস নিয়ে কাজ করবে আগে ইম্পোর্ট করে নেবে, নাহলে কিন্তু এরর খাবে। তো আমি ম্যাথ ফাংশনটাকে ইম্পোর্ট করে নিলাম, ম্যাথ বেসিক্যালি মডিউল। এবার এখানে আমি যদি প্রিন্ট করি, মনে করো এটাই প্রিন্ট করছি, ম্যাথ ডট সাইন। এরপর এখানে পাইটাকে নিয়ে আসছি, ম্যাথ ডট পাই ডিভাইডেড বাই, মনে করো 2 করলাম, তার মানে কত হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে 90 ডিগ্রি কত হয়, সাইন 90 কত, 1 ইয়েস। তো সাইন 90-র ভ্যালু 1 চলে এলো। এরপর সাইনের উল্টো আমরা কি জানি, সাইনের উল্টো কি cosec কোসেক। ভেরি গুড। cosec এবার হ্যাঁ, এবার আমরা যদি এইখানে এইভাবে লিখে দিই 1 ডিভাইডেড বাই, এই জিনিসটাকে ব্র্যাকেটে রেখে দিই, না, এই জিনিসটাকে যদি আমরা এইভাবে ব্র্যাকেটে রেখে দিই, তাহলে গিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে কোসেকের ভ্যালুটা ওখানে রিটার্ন করছে। ঠিক আছে? কোসেকে 90 কত হয়? স্যার 1ই হবে, 1/1। ইয়েস, কোসেকে 90 1। ভেরি গুড। এবার আমি এইখানটাকে এটাকে চেঞ্জ করে, মনে করে এখানে আমি করে দিলাম tan, আর এটাকে মনে করো করে দিলে, আচ্ছা tan 90 তো বোধহয় আনডিফাইন্ড, তাই তো? tan 90 হ্যাঁ কত স্যার হয়? আনডিফাইন্ড। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, আনডিভাইডেড। হুম, তো এটা 1/, আছে, তাহলে কি হবে, ডিফাইন্ড মানে 0 আসবে খুব সম্ভবত, নাকি? 0 দাঁড়াও, 1/cot 90 কত হয়? cot 90 0 হয় কি? বলো তো cot 90 কত হয়? স্যার 1/1090 মানে তো হচ্ছে 1/0, 0 তো 0/1 আসবে, হয়ে cos যাচ্ছে। by infinity minus 0 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0। 0/1, তাই তো? তার মানে 0 আসার কথা, কিন্তু আসছে না। চলো একবার এইটাকে রান করে দেখি তো আসছে কিনা। দেখো একটা হিউজ নাম্বার আসছে, ইনফাইনাইট E+16। এটাকে ইনফাইনাইট হিসেবে আইডেন্টিফাই করে নেওয়া হচ্ছে। আর এটাকে আমি যদি 1/, করি, এটাকে যদি এবার আমি 1/, ইনফাইনাইট আছে বলে এইরকম প্রবলেমটা হচ্ছে। 1/, করলেও আসার তো কথা। দেখো e⁻−17, তার মানে এটা নেগেটিভের দিকেই যাচ্ছে, ওটাকেই 0 কনসিডার করে নেওয়া হচ্ছে, বুঝেছো? যেমন আমাদের যদি আমরা এইভাবেও দেখি, ম্যাথ ডট, আমি এখানে যদি সাইন সাইন এখানে যদি 4 লিখি, তার মানে আমরা কত জানি, 1/2 হয় তো, সাইন 45, সাইন 45 1/2 নয়, 1/√2 হয়, তাই তো? 1 by সাইন, root হ্যাঁ, তার মানে সাইন 30 1/2 হয়, তাই তো? তো দেখো এইখানে তোমার 0.5 আসছে না, কিন্তু 0.4999 সামথিং আসছে। ওই জন্য ওখানটাতে ওই জিরোতে বোধহয় ওই জন্য ওই প্রবলেমটা দিচ্ছে। বুঝতে পেরেছো? অনেক একটা নেগেটিভ নাম্বার আসছে, e⁻মাইনাস সামথিং আসছে, তাই তো? হ্যাঁ স্যার ওকে, হোপফুলি বুঝতে পারলে। এটাকে এবার 10 করে দেখা যাক কি হয়। দেখো আমরা জানি যে tan 45 ডিগ্রি, সেটা আমার কত হয়, 1 হয়, তাই তো? এবার দেখা যাক এটা 1 দিচ্ছে কিনা। দেখো 0.99999, মানে প্রায় 1 এর কাছাকাছি। বুঝতে পেরেছো? প্রায় 1 এর কাছাকাছি। এরপর এটাকে আমি যদি 1/, করে দিই, তাহলে আমি দেখতে পাবো tan এর উল্টো হয় cot। এবার দেখো 1/, যদি 10 করি, তাহলে সেম অ্যান্সার, এই 1 পয়েন্ট হ্যাঁ সামথিং স্যার, এই। ওই ইয়ে
ইনফিনিটির 1/∞ করলে ক্যালকুলেটরেও এটাই দিচ্ছে 6.123 হ্যাঁ 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 234 -17। ওই জন্যই ওখানে ওই অ্যান্সারটাই, বুঝতে পেরেছো? এবার হুম ম্যাথেতে আমাদের যেহেতু ক্যালকুলেশন গুলোকে সলভ করার প্রয়োজন হয়, তাই জন্য ওটাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেওয়া হয়। যেমন এইখানে দেখো 1.00000 2, তাহলে এটাকে আমরা ওয়ান হিসেবেই কনসিডার করে নেব। ওখানে দেখবে 0.99999, তাহলে ওটাকে আমরা ওয়ান হিসেবেই কনসিডার। তো এই জন্য ম্যাথে কিছু এরর আছে, এই এরর অ্যাডজাস্টমেন্টও করতে হয়। তোমরা ফিজিক্সে এরর পড়েছো, +-5% এরর হ্যাঁ হয় তো, এরর হ্যাঁ পড়েছো হ্যাঁ কি? তো এই 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 হ্যাঁ স্যার। এই জিনিসগুলোর জন্যই কিন্তু ক্যালকুলেশনে এরর আসে, মানে এক্সাক্ট ভ্যালু আসে না, ওই জন্য এরর অ্যাডজাস্টমেন্টও আমাদের করতে হয়। আমাদের সেই কাজগুলো শিখতে হয়। ফিজিক্সে আমরা সম্ভবত এই জিনিসগুলো পড়েছি, তাই তো? তোমাদের ফিজিক্সের প্রথম দিকে এই চ্যাপ্টার গুলো ছিল হোপফুলি। তো এই হ্যাঁ কনসেপ্টটা বোঝা গেছে তো, কিভাবে কি হচ্ছে কাজটা? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হুম হুম হুম। ওকে। এবার আমি ডাইরেক্ট এইভাবে পাই না ইউজ করে আমি চাইলে ডিগ্রিটাকে রেডিয়ান্সে এইভাবে রেডিয়ান্স ফাংশনের মাধ্যমে কনভার্ট করেও নিতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে দেখো, মনে করো আমি এখানে ডিগ্রিতে একটা অ্যাঙ্গেল নিলাম, এইভাবেও কাজটা করা যায়, একবার দেখে নেব। তো ম্যাথ মডিউল তো অবশ্যই ইম্পোর্ট করতে হবে, নাহলে গিয়ে এরর খাবে। তো ফার্স্টে আমি মনে করো ডিগ্রির জন্য ডিগ্রি বলে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে আমি যে ডিগ্রিটা স্টোর করতে চাইছি সেটাকে আমি স্টোর। এরপর রেডিয়ানের মধ্যে আমি মনে করো এটাকে রেডিয়ানে কনভার্ট করতে চাইছি। তো সেক্ষেত্রে লিখতে হবে ম্যাথ ডট রেডিয়ান্স। লেখার পরে ওই ভ্যালুটাকে তুমি ডাইরেক্ট এখানে এই হিসেবেও পাস করে দিতে পারো, তুমি এইভাবে 30 হিসেবেও পাস করে দিতে পারো। আমি যেহেতু এটাকে স্টোর করেছি, তাই আমি এটাকে ডিগ্রি হিসেবে এখানে পাস করলাম। পাস করার পরে আমি যদি একটু এটাকে সুন্দরভাবে প্রিন্ট করতে চাই, তাহলে আমি লিখবো প্রিন্ট। তারপরে এখানে আমি এটাকে ইনভার্টেড কমার মধ্যে এইভাবে সুন্দরভাবে দেখার জন্য তো লিখবো সাইন, এর ভেতরে লিখবো 30। এবার ডিগ্রির সাইনটা আনাটা একটু চাপের, ডিগ্রির সাইনটা আমি এক্ষুনি আনছি, দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। তো ডিগ্রির সাইন তোমরা এইভাবে আনতে পারো কিবোর্ড থেকে, উইন্ডোজ এর সাথে এটা পেস্ট করবে, এখানে দেখতে পাবে ম্যাথামেটিক্যাল সিম্বলের জন্য অনেক কটা আইকন আছে। এখানে যদি যাও দেখতে পাবে এখানে অনেক কটা আইকন আছে। তো এইখান থেকে এইভাবে ডিগ্রিটা আনতে পারো। এটা কি জানো? স্যার নিচে ম্যাথ আছে। হ্যাঁ, হ্যাঁ 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 এইভাবে জানি। ডিগ্রিটা উইন্ডোজ আর ওই বাটনটা চাপতে হয় ডান দিকে, যেটা ওই গ্রেটার লেস দেন গ্রেটার দেন যেটা। হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ আর ফ্লো স্টপ, ঠিক আছে, এটাকে চাপলেই হ্যাঁ এইভাবে। হ্যাঁ ফুল স্টপ আর কি, ওই তো হ্যাঁ ওকে। ওটাই। তো এটা ওপেন হয়েছে, এখান থেকে এই সাইনটাকে তোমরা নিয়ে চলে আসতে পারো। ওকে। এরপরে এখানে আমি ওটাকে জাস্ট প্রিন্ট করে দিলাম। এবার কি করব, এটার বাইরে বেরিয়ে ওই ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। ম্যাথ ডট, মনে করো আমি সাইন 30 জানতে চাইছি, তো সাইন মানে রেড ফাংশনটা মানে রেডিয়ানে কনভার্ট করে যেটা হয়েছে সেটাকে আমি পাস করে দিলাম। তো এবার এইটাকে আমি যদি রান করি তাহলে দেখতে পাবেন ওই যে ভ্যালুটা হয় আর কি 0.4999 অর্থাৎ 0.5 এর কাছাকাছি সেই ভ্যালুটা এখানে চলে এলো। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা, এইভাবে তুমি কিন্তু পাই না ইউজ করে ডাইরেক্ট ডিগ্রিকে রেডিয়ান্টে কনভার্ট করতে পারো এই রেডিয়ান্স ফাংশনের মাধ্যমে। ওকে। তো কোডটা একটু লিখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। সবাই আগে রান করে বলো যে ঠিকঠাক ভাবে রান হচ্ছে কিনা। এইভাবে ডাইরেক্ট কিন্তু তুমি ডিগ্রিকে রেডিয়ান্সে কনভার্ট করে নিতে পারবে। তো আমি এখানে অন্য ভ্যালু দিয়ে দেখি, মনে করো এটাকে আমি 90 করে দিলাম। আমরা জানি যে 1 হয়, তো এটা দেখা যাক কি অ্যান্সার দিচ্ছে। তো চলো দেখো 1ই চলে। তো এটাকে মনে করো আমি 0 করে দিলাম, আমরা জানি সাইন 0 0 0ই চলে এলো। ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো কাজ করছে। তো দেখো রান হলো কিনা কোডটা, যদি রান হয়ে যায় রেসপন্স করো। এবার আমরা নেক্সট ফাংশনে মুভ করি, নেক্সট মডিউল দেখা যাক। এরপর আমাদের যে মডিউলটা আসছে সেটা হচ্ছে র্যান্ডম মডিউল।
এই র্যান্ডম মডিউলের কেউ কাজ বলতে পারবে? খুব ইউজফুল একটা জিনিস এবং আমরা ইউজ করে থাকি। হ্যাঁ স্যার, ওই তো র্যান্ডম নাম্বার জেনারেট করা। এবার এটা কোথায় ইউজ বেশি হয় কেউ বলতে পারবে? ওটিপি। ইয়েস, ওটিপি। আরো হয় যেমন ক্যাপচা। ক্যাপচা তোমরা জানো? হ্যাঁ হ্যাঁ। ক্যাপচা ফিল আপের ক্ষেত্রে তো হ্যাঁ স্যার। ক্যাপচার যে নাম্বার গুলো আসে দেখবে ওটা র্যান্ডমলি আসে। তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু র্যান্ডম মডিউল খুব হেল্পফুল করে। র্যান্ডমলি যে নাম্বার জেনারেট করে। ক্যাপচা গুলো এখন তৈরি করে কেন? ক্যাপচা তো এখন এআই কে দিলে তো এআই তো ইয়ে করে দেয়, বলে দেয় নাম্বার গুলো। এআই নাম্বার গুলো বলে দেয়, কিন্তু ক্যাপচার যে মেইন উদ্দেশ্য সেটা তোমরা হয়তো জানো না। ক্যাপচার মেইন উদ্দেশ্য হচ্ছে ডিডস অ্যাটাক থেকে ওয়েবসাইটকে প্রোটেক্ট করা। ডিডস অ্যাটাক সম্পর্কে জানো তোমরা? না স্যার। হুম ডিডস অ্যাটাক বট জানো অ্যাটাক না? কোন? হ্যাঁ বলো। বট অ্যাটাক টাইপের কিছু, মানে একসাথে অনেক ইয়ে একদম দিয়ে ওয়েবসাইট। একদম হ্যাঁ, একসাথে একসাথে মনে করো একটা হিউজ ট্রাফিক একটা ওয়েবসাইটে যখন একই টাইমে হিট করছে, তখন সেই ওয়েবসাইটের সার্ভারটা ডাউন হয়ে যায়। যেমন আমরা এটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল হিসেবে দেখেওছি। যেমন যখন কোনো নিউজ, কোনো সরকারি পোর্টাল বা কোনো জায়গায় তোমরা রেজাল্ট দেখতে চাও, তো একসাথে হ্যাঁ, অনেকজন যখন মাধ্যমিকের ওই ইয়ে রেজাল্ট বেরোনোর সময় সব বন্ধ হয়ে যায় প্রথম 10-20 মিনিট। হ্যাঁ, প্রথম 10-15 মিনিট সার্ভার ডাউন হয়েছে। তো এটাই বেসিক্যালি ডিডোস অ্যাটাক। যখন হিউজ একটা ট্রাফিক একসাথে একটা ওয়েবসাইটে হিট করছে একটা পার্টিকুলার টাইমে, তখন ওই সার্ভারটার ওই লোডটা নিতে পারে না, সার্ভারটা ডাউন হয়ে যায়। তো এই যে হিউজ লোডটাকে সামলানোর জন্য, ওটাকে ডিলে করার জন্য এই ক্যাপচা ফিল আপটা আসে। বুঝেছো? ওই ক্যাপচাটা যতক্ষণ ফিল আপ না করবে তুমি ওটাকে রিকোয়েস্টটা সাবমিট করতে পারবে না। তো এই ক্যাপচা ফিল আপে কিছুটা টাইম ওয়েস্ট হয়। তাই একসাথে চাইলেও তুমি অ্যাটাকটা করতে পারবে না। এবং ক্যাপচাটা এমন ভাবে থাকে, ওখানে কিছু লেখাগুলো একটু অস্পষ্ট ভাবে দেওয়া থাকে, যার ফলে এটা বট দিয়ে হ্যাঁ সহজে আইডেন্টিফাই করা যেতে পারে না। হয়তো যাবে, কিন্তু সেই টেকনোলজি ইউজ করলে অনেক বেশি কস্ট পড়ে পড়ে যাবে। ঠিক আছে? তাই জন্য ক্যাপচা ইউজ হয় একটা ওয়েবসাইটকে প্রোটেকশন দেওয়ার জন্য, যে একটা টাইমে যেন অনেক হিউজ ইউজার অ্যাক্সেস করতে না চায়। বুঝতে পেরেছো ক্যাপচার মেইন কাজটা? হ্যাঁ স্যার। হুম এই জন্যই ক্যাপচা ফিল আপটা রাখা হয়, নাহলে তো নর্মাল যদি অ্যাক্সেস দেওয়া হয় তাহলে তো সবাই একসাথে ট্রাই করবে এবং সার্ভারটা ডাউন করে দেবে। তো এই জন্য বড় বড় ওয়েবসাইট বলো বা রেজাল্টের সময়ও তোমাদেরও ক্যাপচা ফিল আপ করতে হয়। এই ক্যাপচা ফিল আপ করার জন্য ওই কিছুটা ডিলে হচ্ছে, এবং তোমার সাথে সাথে ওই বট অ্যাটাক, মানে বট দিয়ে যখন অ্যাটাক করা হয়, বট সহজে সব জিনিসগুলোকে রিকগনাইজ করে নিতে পারে না। কিছু কিছু লেটার ও বুঝতে পারে না। ওকে, তো এই জন্য ক্যাপচা ফিল আপটাকে রাখা হয়। তো চলো এবার আমরা র্যান্ডম মডিউল সম্পর্কে একটু পড়াশোনা করি। কি বলছে দেখো, দ্য র্যান্ডম মডিউল ইজ ইউজ টু জেনারেট pseudo random numbers. Below are the some useful functions from this following. কি বলছে দেখো, র্যান্ডম returns a float between 0.0 to 1.0। তো আমরা যদি র্যান্ডম ফাংশনটা ডাইরেক্ট এইভাবে লিখি, ইম্পোর্ট করলাম ফার্স্টে র্যান্ডম মডিউলটাকে, নেক্সট যদি আমি প্রিন্ট করে দিই জাস্ট ওই ফাংশনটাকে, তাহলে আমরা দেখতে পাবো 0.0 থেকে 0.1.0-র মধ্যে ওর র্যান্ডম একটা নাম্বার ফ্লোটিং পয়েন্টে জেনারেট করে দিচ্ছে। চলো একবার করে দেখা যাক কি হয়। তো আমি এটাকে রিমুভ করে দিলাম। তো এখানে জাস্ট লিখবে ইম্পোর্ট। ইম্পোর্ট করার পরে অবশ্যই যখন যে আহ, তোমরা মডিউলটা ইউজ করছো, ফার্স্টে ওখানে কিন্তু ইম্পোর্ট করতেই হবে, নাহলে কিন্তু এরর দেবে। তো র্যান্ডমটাকে আমি ইম্পোর্ট করলাম। এগুলো বাই ডিফল্ট সবকিছু পাইথনে লেখা আছে, পাইথনের লাইব্রেরিতে এই মডিউলগুলো আছে। তো এরপর প্রিন্ট যদি আমি করি এইভাবে, র্যান্ডম ডট র্যান্ডম, র্যান্ডম ডট র্যান্ডম দিয়ে এখানে ফাংশনটাকে অন করলাম। আম, তো তাহলে দেখো
0.0 থেকে 1.0-র মধ্যে একটা র্যান্ডম নাম্বার ফ্লোটিং পয়েন্টে কিন্তু জেনারেট করে দিল। তো এটাই বেসিক্যালি আমার র্যান্ডম মডিউলের মধ্যে যে র্যান্ডম ফাংশনটা আছে এর কাজ। তো ফ্লোটিং পয়েন্টে নাম্বার জেনারেট করে 0.0 থেকে 0.1-এর মধ্যে। তো একটু সবাই এটা নোট করে নাও। তো এটার কি কাজ হচ্ছে, ফার্স্টে র্যান্ডম মডিউল বলে হেডিং করো, তারপর এই জিনিসগুলো একটু লিখে নাও। তার আন্ডারে এই কোডটা লিখে এর আউটপুটটা লিখে রাখো। আর লিখে রাখো দ্য নাম্বার রিটার্নস দ্য ফ্লোট বিটুইন 0.0 অ্যান্ড 1.0। এর মধ্যিখানে যে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ও রিটার্ন করবে। ঠিক আছে? তো করে নাও, হয়ে গেলে রেসপন্স করে চ্যাট বক্সে। রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু অন্য ভ্যালু দেবে, তাহলে তো সবাই প্রেডিক্ট করে ফেলবে। পাসওয়ার্ডে যদি আমি র্যান্ডম ফাংশন ইউজ করি এবং সবাইকেই যদি একই ভ্যালু দেয়, তাহলে তো যে কেউ পাসওয়ার্ড ক্র্যাক করে দেবে, ওটিপি ক্র্যাক করে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। এরপরে দেখো, এবার অন্য একটা ভাবে করা যেতে পারে, দুটো রেঞ্জের মধ্যেও আমরা জেনারেট করতে পারি। দেখো কি বলছে, এর জন্য র্যান্ড ইন্ট ফাংশন ইউজ করা হয়। কি করে দেখো, রিটার্নস এ র্যান্ডম ইন্টিজার বিটুইন এ অ্যান্ড বি ইনক্লুসিভ। ইনক্লুসিভ কথাটার মানে জানো তো? ইনক্লুসিভ মানে ওই দুটো ভ্যালু ইনক্লুডেড। এ আর বিটাকে সহ। হ্যাঁ। আর এক্সক্লুসিভ মানে ওই দুটো ভ্যালু আলাদা, মানে বাদে। ঠিক আছে? তো চলো এখানে আমরা এই যে র্যান্ড ইন্ট ফাংশনটা, সেটা আমরা ইউজ করে দেখি কিভাবে কাজটা করছে। তো র্যান্ড ইন্ট আমরা ইউজ করলাম। এবার এইখানে তোমাকে রেঞ্জটা তোমাকে দিতে হবে। মনে করো আমি চাইছি 10 থেকে 20-র ভেতরে যে কোনো একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে। ওকে? তো এইভাবে লেখার পরে আমরা সিম্পলি এটাকে রান করব। দেখো 11 দিল। এবার আমি প্রত্যেকবার যতবার আর রান করব কিন্তু আউটপুটটা চেঞ্জ করছে, দেখতে পাচ্ছ? আউটপুট কিন্তু চেঞ্জ করছে। ওকে? তুমি একটা না কি একটা একটা গেম বানিয়েছিলে না, সায়কী বোধহয়? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো হুম। ছিল, এটা র্যান্ডম নিয়ে। হ্যাঁ। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই ইউজটা হচ্ছে। বুঝতে পেরেছো? র্যান্ড ইন্টের মাধ্যমে এই 10 থেকে 20-র ভেতরে, অর্থাৎ এই দুটো ভ্যালুকে নিয়ে ইনক্লুসিভ, ওই জন্য বলছে যে কোনো একটা ভ্যালু ও প্রেডিক্ট করে স্যার দিচ্ছে। বলছি যে এটার মধ্যে আমি অ্যালফাবেট গুলো যোগ করতে পারি না? না, এখানে ইন্ট মানে ইন্টিজারটাকেই নিতে হবে। ওকে? না মানে বলছি এই ফাংশনটার মধ্যে হুম। কোনো এরকম ইয়ে নেই যে এটা মানে ইন্ট নাই, মানে র্যান্ডমটার আন্ডারে আর কি, যে র্যান্ডমটা, আমি অ্যালফাবেট হ্যাঁ গুলোকে যোগ হতে পারে, হতে পারে অ্যালফাবেট। আমার ঠিক জানা নেই, ওটা একটু তোমরা সার্চ করে দেখো। হতে পারে, অবশ্যই আছে, অ্যালফাবেটের জন্য কিছু আছে। কারণ কারণ দাঁড়া, এগুলোতে যখন কিছু দাঁড়াও, পাসওয়ার্ড দাঁড়াও, টাসওয়ার্ড একবার সাজেস্ট ট্রাই করে করি। তখন তো ওই একবার ট্রাই করি, দাঁড়াও। যদি কাজ করে তো ভালো, না হলে না। র্যান্ট কেয়ার বলে কোনো অ্যাট্রিবিউট নেই। এবার সার্চ করে দেখো, বেশ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একবার দেখো যে এইভাবে অ্যালফাবেট প্রিন্ট করব র্যান্ডমলি, সেক্ষেত্রে কি করা যেতে পারে। র্যান অ্যালফা দিন তো। অ্যালফাতে হবে বলে মনে হচ্ছে, দেখা যাক। না, না। অ্যাট্রিবিউট এরর দিচ্ছে। হুম। অবশ্যই আছে, কোনো না কোনো তো ওয়ে থাকবেই। ঠিক আছে, আমি তোমাদের পরে ওটা বলে দিচ্ছি, হ্যাঁ। একটু আমাকে দেখতে হবে। দেখো এটা বুঝতে পারলে কিনা। তো এটা লিখে নাও। মনে করো ওটিপি গুলো আমার কিরকম ফরম্যাটে থাকে, ওটিপি মনে করো আমার এইরকম ফরম্যাট আছে, 000 থেকে 4টে ওটিপি আসে। তাহলে মনে করো আমার এইরকম ফরম্যাটে আছে 999। ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার ও জেনারেট করে দিল, এটাই তোমার ওটিপি। এবং এইটা যত, মানে এই যে লেন্থটা, এই লেন্থটা তোমার যত বড় হবে, তত কিন্তু তোমার প্রেডিকশন করাটা মুশকিল হয়ে যাবে। মনে করো আমি এখানে 6টা জিরো থেকে স্টার্ট করে এখান থেকে আমি
গেলাম এত দূর। তো দেখো এই নাম্বারটা প্রেডিক্ট করা কিন্তু অলমোস্ট ইম্পসিবল। মানে ওই পার্টিকুলার ওই 5 মিনিট 10 মিনিটের মধ্যে এই নাম্বারটাকে প্রেডিক্ট অবশ্যই করা যাবে, অনেক টাইম কনজিউম করবে, আর ওটিপির ভ্যালিডিটি থাকে কিন্তু 5 থেকে 10 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার, এই টাইম আউট হয়ে যায় কিছু। হ্যাঁ, এই হ্যাঁ শর্ট স্যার। টাইম, এই শর্ট টাইমের মধ্যে এই নাম্বারটা প্রেডিক্ট করা খুবই ইম্পসিবল। তাই জন্য কিন্তু ওটিপিটা ক্র্যাক করা খুব ইম্পসিবল হয়ে যায়। এই জন্য দেখো এখানে দেখো প্রত্যেকবার র্যান্ডমলি নাম্বার জেনারেট হচ্ছে, এবং তুমি যদি হিন্টস কিছু না পাও এই নাম্বারটাকে প্রেডিক্ট করা খুবই মুশকিল। বুঝতে পারছো? দেখো প্রত্যেকবার ও কিন্তু নিজের মতো করে আপন মনে কিন্তু ও জেনারেট করছে একটা নাম্বার। বুঝতে পারলে? এইভাবে ওটিপি কাজ করে। তো এটা একটু লিখে নাও। লেখা হয়ে গেছে কি? না স্যার। লিখে নাও, করেছো। চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক। এরপরটা দেখো, র্যান্ড রেঞ্জ বলেও এইভাবেও করা যায়। এখানে কি করা যায়, স্টেপ বলে একটা আলাদা প্যারামিটার আছে, যেখানে তুমি কত ঘর করে ইনক্রিমেন্ট পার এতে করতে চাইছো সেই স্টেপের মাধ্যমে তুমি ওটাকে ডিফাইন করে দিতে পারো। র্যান্ডম নাম্বার ফর্ম রেঞ্জ, এবার এখানে ওই স্টেপটা মেনশন করা যেতে পারে। ঠিক আছে? মানে প্রথমবার যে ভ্যালুটা এলো তার পরের ভ্যালুটা 2 ঘর পরে গিয়ে আসবে। চলো দেখা যাক। 2 ঘর পরে বলতে ওটা প্রেডিক্ট করে, আর প্রথমটা প্রেডিক্ট না করতে পারলে তো ওটা করতে পারবে না। দাঁড়াও, জিনিসটা দাঁড়াও, একটু ভুল হলো, বলছি ব্যাপারটা। তো এখানে আমি সিম্পলি কি করব, যেহেতু মডিউলটা আমার ইনপুট আছে, তাহলে এখানে আমি লিখবো র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ হলো। এবার এইখানে মনে করো 1 থেকে 10 নিলে, এবং স্টেপটা হবে 2। তার মানে আমার এখানে তোমার, দাঁড়াও এটাকে ক্লোজ করি। দেখো ফার্স্টে যে ভ্যালুটা এলো, দেখো ইনক্রিমেন্টটা কিভাবে হচ্ছে একটু ভালো করে বুঝো। 5 এলো, 7 এলো, 9 এলো, ফের 7 এলো, 1 এলো, 9 এলো। কিন্তু তুমি ভালো করে নোটিস করো, এই যে 2 ঘর করে ইনক্রিমেন্ট আমার হচ্ছে, এখানে 1, তারপরে 2 ঘর মানে 3, তারপরে 2 ঘর মানে 5, তারপরে 2 ঘর মানে 7, 7-এর পরে 2 ঘর মানে 9। এইভাবে হচ্ছে, কিন্তু এর পরের যে ভ্যালুটা, যেমন 2 কোনোদিনই আসবে না, 4 কোনোদিনই আসবে না। অর্থাৎ কি হলো, অড অড নাম্বার গুলো এখানে চলে এলো। কি বললাম বুঝতে স্যার পারলে? আমাদের স্কুলে এরকম কিছু একটা কোশ্চেন দিয়েছিল, হুম, তো কি বললাম এরকম জিনিসটা? 1 থেকে 4, 1 থেকে 5 ছিল আর 2 ছিল। হুম, তাহলে 1 থেকে 5 আর যদি 2 থাকে, তাহলে তোমার অড নাম্বার গুলোই প্রিন্ট করবে। তাহলে 1, 3, 5 এর মধ্যে আসবে। বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ। দেখো এখানে স্যার সেই আবার একটু কিন্তু বলবেন, বুঝলাম না। র্যান্ড রেঞ্জ মনে হয় ছিল না, অন্য কিছু একটা ছিল। হ্যাঁ, মোট কথাই এরকম জিনিসটা দেখতে ছিল এরকম। ওই জন্য এক- উত্তরে ওখানে ছিল হচ্ছে 1 2 3, এরকম কিছু 1 2 3 যখন ছিল। হ্যাঁ অন্য দিয়েছিল কিন্তু র্যান্ডটা দেয়নি। তো আচ্ছা, 1 2 3 বলছি, 1 3 এরকম কিছু একটা ছিল। হুম, ওই অড নাম্বারটা আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে র্যান্ড রেঞ্জ এর প্যারামিটার যেটা ফার্স্টে আছে সেটা হচ্ছে স্টার্টিং প্যারামিটার, আর এটা হচ্ছে এন্ডিং প্যারামিটার মানে স্টপটা। আর ইনক্রিমেন্ট কত করে হবে, 2 ঘর করে হবে। ঠিক আছে, এত দূর অব্দি বোঝা গেছে? হ্যাঁ ফার্স্ট স্যার। স্টার্ট, তারপর হ্যাঁ স্যার। স্টপ, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট কত ঘরে হচ্ছে স্টেপটা। ওকে, এরপরে দেখো ফার্স্ট হচ্ছে আমার 1, 1-এর 2 ঘর ইনক্রিমেন্ট করলে কত হবে? 3, 3, 3-এর 2 ঘর ইনক্রিমেন্ট করলে কত হবে? 5, 5-এর 2 ঘর ইনক্রিমেন্ট করলে কত হবে? 7, 9 অব্দি 7, 9। হবে। ওকে, তাহলে কি কি আসতে পারে? আমার আসবে 1, 3, 9, 5, 9, 7, 9, 9। এর বাইরে কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ সব কটা স্যার অড বলছি, ভ্যালু। ওখানে যদি আমার 1 থেকে 9-তেই শেষ থাকে, অডে যদি শেষ থাকে, তখন কি লাস্ট সংখ্যাটাকে নেওয়া হবে? হ্যাঁ, ওখানে তো ইনক্লুড, আমরা ফার্স্টেই তো দেখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনক্লুড। দেখো এটাকে রান করে করে দেখতে হবে।
দেখো আসার কথা, এবার কখন দেবে সেটা তুমি প্রেডিক্ট করতে পারবে না। না আচ্ছা, না দিচ্ছে না না তো না না, লাস্টেরটা। ভালো করে বোঝো। হ্যাঁ হ্যাঁ, আমরা, অপশন গুলো তো ওরকমই ছিল হ্যাঁ ভালো করে বোঝো, আমাদের কোশ্চেনটা। আমাদের যখন আমরা রেঞ্জ ফাংশন পড়েছিলাম মনে আছে? লাস্টেরটাকে ধরে না। হ্যাঁ, রেঞ্জ হ্যাঁ, ফাংশনে লাস্টে এক্সক্লুডেড থাকে। লাস্টটা এক্সক্লুড থাকে, ওই জন্য এখানে তোমার স্টপ ভ্যালুটা এলো না। কিন্তু এইখানে যখন আমরা করছিলাম এখানে কিন্তু দুটোই ইনক্লুসিভ ছিল। র্যান্ড ইন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, আর এইখানে কিন্তু ভুল হওয়ার চান্সেসটাও আছে। র্যান্ড ইন্টের ক্ষেত্রে কিন্তু দুটো ইনক্লুসিভ, ভালো করে বোঝো। যখন স্টেপটা থাকছে না র্যান্ড ইন্টে, আর যখন স্টেপ থাকছে, এটা মনে রাখো, যখনই স্টেপ থাকবে, যেমন আমাদের রেঞ্জে স্টেপ ছিল, এখানে স্টেপ আছে, সেক্ষেত্রে কিন্তু লাস্ট যেটা স্টপ সেটা এক্সক্লুসিভ। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এই জিনিসটা মাথায় রেখে দাও, যখনই রেঞ্জ আসছে তখন লাস্টেরটা এক্সক্লুসিভ হবে। দেখো এখানে ও রেঞ্জের একটা ব্যাপার স্যাপার চলে এসছে, তাহলে লাস্টেরটা তোমার এক্সক্লুসিভ। বোঝা গেল তো? একটু লিখে নাও, নিজের মতো করে লিখে নাও, যাতে পরবর্তীকালে জিনিসগুলো রিভিশন করতে সুবিধা হয়। লিখে নাও, হয়ে গেলে রেসপন্স করো। তো কাজটা খুবই সিম্পল, দুঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে 1, তারপরে হবে 3, তারপর হবে 5, তারপর হবে 7, তারপর হবে 9। যেহেতু 9টাই এক্সক্লুসিভ ওই জন্য 9টা আসছে না, তুমি যতবারই রান করো 9টা আসবে না। ঠিক আছে? ওই ওর মধ্যেই ঘোরাফেরা করবে। আর এই রকম যদি একটা ডিজিটে পাসওয়ার্ড হতো তাহলে প্রেডিক্ট করাটা খুবই ইজি হতো। ওই জন্য পাসওয়ার্ড গুলো দেখবে পাসওয়ার্ড বলতে আমি ওটিপির কথা বলতে চাইছি, 4 ডিজিট, 6 ডিজিট এরকম হয়, যার ফলে সহজে ওই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু প্রেডিক্ট করাটা খুব মুশকিল হয়ে যায়। আর এরকম যদি ছোট হয়ে যায় তাহলে তো এই কটা লিমিটের মধ্যেই হবে, তো 4-5 বার ট্রাই করলে একবার লেগে যায়। বুঝতে পারলে? ওই জন্য এখানে প্রবাবিলিটির গল্প চলে আসছে। দেখো হয়ে গেলে রেসপন্স করবে। ওই জন্য দেখবে ওই তোমাদের ওই অ্যাটাকটা হচ্ছে বুটস ফোর্স অ্যাটাক। বুটস ফোর্স অ্যাটাকস এর নাম শুনেছো? বুটস ফোর্স অ্যাটাক, না স্যার। বুটস ফোর্স অ্যাটাকে কি হয়, বিভিন্ন রকম কম্বিনেশন পাসওয়ার্ডের করে ট্রাই করতে থাকা হয়। ওই জন্য দেখবে ফোনেতেও বা যে কোনো সিস্টেমে একটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে ওখানে ওইটা 30 সেকেন্ডের একটা ব্রেক চলে আসে, তারপর ওটা যদি আবার রং হতে থাকে আবার 1 মিনিট হয়ে যায়, তারপর 5 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, এইভাবে টাইমটা ইনক্রিমেন্ট করে দেয়। ফোনের লকের ক্ষেত্রেও তোমরা দেখেছো, তাই তো? হ্যাঁ, হুম। তো এই জিনিসটাই তোমার বুট সোর্স অ্যাটাক থেকে হেল্প করে বাঁচতে। ঠিক আছে? এবারে বিভিন্নভাবে পাসওয়ার্ড গেস করে করে দেয় ওখানে। হ্যাঁ, বুট সোর্স অ্যাটাকে হচ্ছে বিভিন্ন র্যান্ডম পাসওয়ার্ড, মানে এরকমই একটা ফাংশন লুপের মধ্যে চালিয়ে দিল, সে বিভিন্ন রকম কম্বিনেশন ট্রাই করতে থাকছে। এবার ওই জন্য ওটাকে লক করার জন্য ওই রকম টাইম পিরিয়ডের একটা ব্রেক করে দেওয়া হয়। সে ব্রুট ফোর্স এটা, হুম হুম হুম। ব্রুট বিআর ইউটি, ব্রুটের ব্রুট ফোর্স একটা। ও হ্যাঁ। আচ্ছা, আমি মানে কথাটা অন্যরকম শোনাচ্ছিল, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জানি ওটা, হুম ফোনগুলো বা এগুলো আগের ওয়াইফাই এর বছর পাসওয়ার্ড আগেও টাসওয়ার্ড ছিল ইয়ে তো, করতে। আগের সেমিস্টারে। হুম, বলো। এগুলো আগের সেমিস্টারে ছিল তো ওই হ্যাঁ, ছিল, ইয়েতে। তোমাদের ছিল। হুম। তোমাদের ওই ইন্টারনেট সিকিউরিটি বলে কিছু একটা ছিল, তাই তো? হ্যাঁ, হুম হুম। হয়ে গেলে সে বলো। হয়ে গেছে। আচ্ছা, তো ফুলি সবাই নোট করেছো? তো এইটাই ছিল আমাদের র্যান্ডম মডিউল, এর বাইরে তোমাদের আর সেরকম কিছু নেই। এবার হচ্ছে স্ট্যাটিস্টিক্স মডিউল। স্ট্যাটিস্টিক্স কথাটার সাথে তোমরা পরিচিত, এবং স্ট্যাটিস্টিক্স ছোটবেলায় ম্যাথেও সলভ করেছো। তো এবার এই সেই স্ট্যাটিস্টিক মডিউলে আমাদের কাজ করতে হবে। কি বলছে দেখো, দিস স্ট্যাটিস্টিক মডিউল প্রোভাইডস ফাংশন
To perform statistical calculation, some commonly used functions are given below. তো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা কি পড়েছি? সবার প্রথমে স্ট্যাটিস্টিক বললেই সেই নামগুলোই চলে আসছে। মিন, মিডিয়ান, মোড। মনে আছে তো মিন, মিডিয়ান, মোডে কি হতো? হ্যাঁ না স্যার। ভুলে গেছো? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পারফর্ম করে দেখি কিভাবে কাজটা হচ্ছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মিন। মিন মানে কি? অ্যাভারেজ। ঠিক আছে, রিটার্নস দ্য অ্যারিথমেটিক মিন, অর্থাৎ অ্যাভারেজ। তো এখানে কিভাবে করছে একবার আমরা হাতে নাতে কাজটা করি, করলে জিনিসটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট আমি কি করব? ইম্পোর্ট করতে হবে অবশ্যই। ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স। তুমি এই যে এত বড় নামটাকে তুমি চাইলে এটাকে শর্টেও রিনেম করে নিতে পারো। মনে আছে রিনেম করার টেকনিক? রিনেম করার টেকনিক কারণ মনে আছে? আগের ক্লাসে হয়েছে কিন্তু, বলতে পারার কথা। এই যে স্ট্যাটিস্টিক্স, এটাকে বারবার তোমাকে লিখতে হবে এত বড় নামটাকে, এটাকে রিনেম কিভাবে করবে মনে আছে কারোর? আগের ক্লাসে আমি বলেছিলাম। বলো, কে বলতে পারবে? শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ বলো, এটাকে রিনেম কিভাবে করবো? আগের ক্লাসে আমি বলেছিলাম, ট্রাই করো। আমরা তিন ভাবে এই যে ইম্পোর্টটা ইউজ করা শিখেছিলাম। একটা হচ্ছে ডাইরেক্ট এইভাবে ইম্পোর্ট, একটা ফর্ম ইউজ করে, আর একটা কি ছিল বলো? কিভাবে রিনেম করতে হয় আগের ক্লাসে আমরা অনেকবার এটা আলোচনা করেছি। ভুলে গেছো? খাতায় নোট করোনি এই জিনিসগুলো? বলো, ট্রাই করো। সায়ক, অভিনীল। আচ্ছা, হয়তো ভুলে গেছো। এখানে আমরা অ্যাজ ইউজ করেছিলাম, মনে পড়ছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। অ্যাজ দিয়ে আমি যে কোনো নামে ওটাকে কনভার্ট করে নিতে পারি। তো আমি মনে করো ইয়েস করে দিলাম। ওকে, এরপর এখানে আমি নিয়ে নিলাম একটা লিস্ট, মনে করো আমি তৈরি করে নিলাম। এখানে যে কোনো তুমি ডাটা নিতে পারো, এটাই নিতে হবে যে তার কোনো মানে নেই। ঠিক আছে, তো 30 করে দিই। ওকে, তো এইভাবে আমি এটা করে নিই। এরপরে আমি যদি এটার মিন বের করতে চাই, তাহলে আমাকে সিম্পলি এইভাবে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে এর ভেতরে আমাকে লিখতে হবে এস ডট, তোমাকে মিন ফাংশনটাকে কল করতে হবে মিন। তারপর তুমি যার মধ্যে ডাটাটাকে রেখেছো সেই ডাটাটাকে পাস করে দাও, এখানে লিখে দাও সিম্পলি ডাটা। ওকে, তাহলে গিয়ে কি করবে, ও এইটার অ্যাভারেজটাকে বের করে তোমাকে দিয়ে দেবে। দেখো, তাই হচ্ছে 100 হচ্ছে টোটালে, সেটাকে অ্যাভারেজ করলে 25ই হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা? তো এইভাবে কিন্তু এটাকে রিনেমও করা যায়, যার ফলে কি হবে, এই যে এত বড় স্ট্যাটিস্টিক্স নামটাকে তোমাকে বারবার আর লিখতে হবে না। এর ফলে কিন্তু এটা টাইমটাকে অনেকটা সেভ করে দেবে। তুমি শর্ট একটা অ্যালফাবেটে ওটাকে রিনেম করে নাও। এই জন্য পাইথনে এত ফেসিলিটি আছে এবং পাইথনটা এত ইজি টু ইউজ। ওকে, লেখো, হয়ে গেলে রেসপন্স করো। পরের পার্টটায় মুভ করি। তো মিন আমরা দেখলাম, আরেকটা ছিল আমাদের মিডিয়ান। তো মিডিয়ান ব্যাপারটা হোপফুলি তোমাদের মনে আছে। মিডিয়ান মানে হচ্ছে মিডিলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা। তো কি বলছে দেখো, মিডিয়ান রিটার্নস দ্য মিডিল ভ্যালু অফ দ্য ডাটা। তো ওখানে দেখো মিডিলে আমার কি ছিল, এখানে যেহেতু মিডিলে দুটো ভ্যালু আছে, তো এ ফার্স্টটাই নেবে। তো এটাকে আমি মিডিয়ান করে দেখি কি আসে, দেখো।
কি হচ্ছে, মিডিয়ান, মিডিয়ান করলাম, তার মানে তোমার এই দুটোর অ্যাভারেজ করে দিল, তাই নাকি? 69। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ এটাই তো হবে। হুম হুম হুম, ওটাই দিচ্ছে, দাঁড়াও এক মিনিট, তোমার এখানে আর দুটো ভ্যালু বাড়াই। দেখো 21 দিল মিডিলের ভ্যালুটা। ওখানে তোমার ফুলি দুটো একসাথে থাকলে হয়তো মিডিয়ানটা কাজ করে না। মিডিয়ানের স্ট্যাটিস্টিক কিভাবে হচ্ছিল মনে আছে তোমাদের? মিডিয়ান বেসিক্যালি মিডিলের ভ্যালুটা দেবে। এবার এইখানটাতে তোমরা ভালো করে অবজার্ভ করো, মিডিলে তোমার দুটো ভ্যালু পড়ে যাচ্ছে, তাই তো? তো এটাকে যদি রান করি, 25 দিচ্ছে। 25 মানে হচ্ছে ওর, এটাকে যদি আমি অ্যাড করি, তোমার 100 অ্যাভারেজ ভ্যালুটাই দিচ্ছে, তাই তো? এটা তো হওয়ার কথা নয়। আচ্ছা, তোমরা এইভাবেই জিনিসটাকে বোঝো যে মিডিলে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাই ও প্রিন্ট করবে। বোঝা গেল? মিডিয়ানের কাজ তো এর তো বেসিক্যালি, একটা ফর্মুলা ছিল না, ওই এন ইন্টু হ্যাঁ এন হ্যাঁ প্লাস ওয়ান হ্যাঁ, ওই ছিল। ফর্মুলাটা ছিল। হ্যাঁ ওই ওটা একটা ইউজ করলে মানে 25 আসবে। দেখো, ফর্মুলাটা কি ছিল, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বোধহয়, তাই তো? আচ্ছা, মনে নেই, ঠিক দেখতে হ্যাঁ, হবে। ফর্মুলাটা আমারও মনে নেই, ফর্মুলাটা মনে করতে হবে। ফর্মুলাটা সায়কের মনে আছে, মিডিয়ানের ফর্মুলাটা? খুব সম্ভবত এন ইন্টু এন প্লাস ওয়ান যদি করি তাহলে তো 41 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই টু করলে হবে না। উম, দাঁড়া, মিডিয়ানের ফর্মুলাটা আমাকে দেখতে হবে এবার। আচ্ছা, ওটা আমি পরে বলছি। এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান বাই টু, মানে এন বাই টু তম পজিশনে যেটা আছে প্লাস এন বাই টু প্লাস ওয়ান বাই টু। আচ্ছা, এন বাই টু পজিশনে যেটা আছে, এন বাই টু পজিশনে আছে তোমার হচ্ছে 4, তার মানে এন বাই টু করলে 2, মানে 20, প্লাস এন বাই টু প্লাস ওয়ান, তার মানে হচ্ছে 20 প্লাস, কি বললে ফর্মুলাটা বলো তো একবার। ভ্যালু এট পজিশন এন বাই টু প্লাস ভ্যালু এট পজিশন এন বাই টু প্লাস ওয়ান বাই টু, এন যদি ইভেন হয় তাহলে। মানে এই n/2 তে যে সংখ্যাটা থাকবে প্লাস n/2 + 1 পরের যে সংখ্যাটা থাকবে সেই দুটোর ইয়ের ভাগ 2, যোগফল তাহলে ভাগ 2। তাহলে সেটাই যদি করি তাহলে 20 প্লাস 40 হচ্ছে মানে এই ক্ষেত্রে হচ্ছে ওই 20 আর এটাকে 40। পরে মানে ছোট থেকে বড় করে সাজাতে হবে তারপরে। হ্যাঁ, 20 + হ্যাঁ, 40 ভেরি গুড বাই 2। ভেরি গুড ভেরি গুড, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। হ্যাঁ, ছোট এটাই। থেকে বড় সাজাতে হবে, ঠিক। হুম, এটাই আমি হ্যাঁ ভুলে হ্যাঁ, গিয়েছিলাম। তাহলে তার তোমার মানে হচ্ছে হচ্ছে 30 10, আর 20টা হবে 20, হ্যাঁ 30 অ্যান্ড 25। 40। তাহলে মিডিলে তোমার আসছে এন বাই টু করলে 20, আর এন প্লাস মানে 50 বাই টু। ভেরি গুড। ঠিক আছে, এটা তোমার ম্যাথের বেসিক জিনিস, অনেক ছোটবেলায় করেছিলাম, ভুলে গেছি, ঠিক আছে? তো সেই জিনিসটাই 20 প্লাস 30 ডিভাইডেড বাই টু করতে দেখো 50 হচ্ছে। অবশ্যই এটাকে অ্যাসেন্ডিং এ সাজিয়ে নিতে হবে, নাহলে গিয়ে কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে। তারপর ডিভাইডেড বাই টু করলে দেখো 25 হবে। চলো অন্য কিছু করে দেখা যাক এটাকে। মনে করো আমি অন্য কিছু করি, দাঁড়াও। মনে করো এটাকে আমি 30 ছিল তো, উম দাঁড়াও, 10, 20, 30, 40, এটাকে মনে করো আমি 50 করলে হবে না, 40 রাখছি। এটাকে মনে করো আমি 50 করছি। তাহলে গিয়ে দেখো তোমার আসবে 30, তাই তো? দেখা যাক, একদম ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রেখো, যখন তোমার মিডিলের ভ্যালুটাকে মানে ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, মানে যে কটা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করলে তুমি যদি দেখো যে ইভেন নাম্বার হচ্ছে, তাহলে ওই ফর্মুলাটা মাথায় রেখো। ওটা আমি মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। ওটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে ওই এন বাই টু প্লাস এন বাই টু প্লাস ওয়ান পজিশনের অ্যাভারেজ, ঠিক আছে?
তো লিখে নাও একটু, এটা কি লিখেছো? না স্যার। একটু লিখে নাও। আমাদের বাকি আছে মিন, মিডিয়ান হলো, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মোড। মিন, মিডিয়ান, মোড কি করছে দেখো, রিটার্নস দ্য মোস্ট কমন ভ্যালু ইন দ্য ডাটা, মানে যে ডাটাটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেই ডাটাটাকে ও রিটার্ন করবে। যেমন এইখানে মনে করো আমি কমা দিয়ে আরো একটা 20 দিয়ে দিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি দেখো 20-র বেশি, তাহলে এখানে আমি যদি মোড করি তাহলে দেখবে আমার আসছে 20। ঠিক আছে, এখানে মনে করো আমি এটাকে 50,50 করে দিলাম, তাহলে ফ্রিকোয়েন্সি কার বেশি, তাহলে 50-50 চলে গেল। বুঝতে পারলে? তো রিটার্নস দ্য মোস্ট কমন ভ্যালু ইন দ্য ডাটা। দেখো বুঝতে পারলে কি? তো লিখে নাও মোড কিভাবে কাজ হচ্ছে। খুবই ইজি, জাস্ট ওই মডিউলটাকে ফার্স্ট ইম্পোর্ট করতে হবে, তারপর ওটাকে কল করলেই আমাদের কাজ হয়ে যাবে, আর সেরকম কিছু নেই। এরপর আর একটা কাজ করে দেখি, এখানে 3টে 50 আছে, আমি 3টে 20ও করে দিই, তাহলে দেখা যাক কোনটা রিটার্ন করছে। দেখো রিটার্ন করলো কিন্তু 20, যেহেতু 20টা আগে অ্যাপিয়ার করছে। এবার আমি এই 20টাকে এখান থেকে রিমুভ করে মনে করো লাস্টে করে দিলাম, তাহলে দেখো 3টে 20, 3টে 50, তাহলে তোমার অ্যান্সার এলো 50, কারণ 50টা আগে অ্যাপিয়ার করছে। কনসেপ্টটা বুঝলে? হ্যাঁ স্যার। যেটা আগে অ্যাপিয়ার করবে সেটাই ফ্রিকোয়েন্সিটাই ও দেবে, মানে যদি সেম হয়। ঠিক আছে, লিখে নাও। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে। তো এইভাবে কাজটা আমাদের হচ্ছে। তো এখানে সমস্ত কিছু আরেকবার ডিটেলসে ব্রিফলি বলা আছে, একটা প্রোগ্রামের মধ্যে সবকিছু করা আছে। যেমন ফার্স্টে ম্যাথ, র্যান্ডম এন্ড স্ট্যাটিস্টিক। তো পাইয়ের ভ্যালু ইম্পোর্ট করলে এখানে পাই চলে আসবে, স্কোয়ার রুট অফ 81 করলে আমার 9 চলে আসবে। তো সেল করলে এখান থেকে আমার 4.3 করলে এটা তোমার গ্রেটেস্টটা দেয়, গ্রেটেস্ট মানে 5টা চলে আসবে। ফ্লোর করলে না, এটা স্মলেস্ট ইন্টিজার দেয়, এটা তাহলে 4 আসবে, আর ফ্লোর করলে 5 আসবে। পাওয়ার করলে 2 টু দি পাওয়ার 5 করলে 32 আসবে। অ্যাবসলিউট -15 করলে 15 আসবে। পাই/2 করলে সাইন পাই/2 মানে হচ্ছে 90, 90 মানে হচ্ছে তোমার 1 চলে আসবে। ঠিক আছে, তো এখানে এইভাবে আসবে। র্যান্ডম মডিউলের আন্ডারে যদি দেখি র্যান্ডম নাম্বার 0 to 1 যদি করি, তাহলে সিম্পলি আমি র্যান্ডম লিখে দেবো, তাহলে পয়েন্ট, ফ্লোটিং পয়েন্টের ভ্যালুটা চলে আসবে। র্যান্ডম ইন্টিজার 1 to 100 করলে তার মানে 1 থেকে 100-র মধ্যে ভ্যালুগুলো আসবে। অবশ্যই এই লাস্ট দুটো লিমিট কিন্তু ইনক্লুসিভ, একটু মাথায় রেখো। আর যদি নাম্বার ফ্রম রেঞ্জ করি তাহলে কিন্তু এই 50টা এটা এক্সক্লুসিভ, অর্থাৎ লাস্টের স্টপ ভ্যালুটা এক্সক্লুসিভ হয়। র্যান্ডম রেঞ্জ করে দিলে এখানে যদি 5 করো তাহলে তোমার 5 ঘর করে করে ইনক্রিমেন্ট হবে। ওকে। তো স্ট্যাটিস্টিক্স মডিউল এক্ষুনি আমরা দেখলাম। তো তার মধ্যে ছিল তোমার মিন, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর মোড। তো এই ছিল আমাদের ওভারঅল মডিউল ফাংশনটার জিনিসপত্র। তো সবাই হাতে নাতে করেওছো, এবং আহ রানও হয়েছে হোপফুলি সবার। তো এইটা ছিল আমাদের সিলেবাস ওয়াইজ টপিক। আমাদের সিলেবাসটা তোমাদের একটু দেখি। তো সিলেবাসে যদি মুভ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে টপিক গুলো ছিল সেই টপিক গুলো কভার হয়ে গেছে। ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল এর আন্ডারে আমরা দেখেছি ইম্পর্টেন্ট মডিউল, ইউজিং ইম্পোর্ট মডিউল।
তো ইম্পোর্ট মডিউল ইউজ করে আমরা ইম্পোর্ট করা শিখেছি। ইউজিং ফ্রম স্টেটমেন্টও আমরা দেখেছি। ফ্রম স্টেটমেন্টে কি হয় হোপফুলি মনে আছে, যদি পার্টিকুলার আমরা কিছু ফাংশনকে ইম্পোর্ট করতে চাই তাহলে সেই ফ্রম ফাংশন আমরা ইউজ করব, ফ্রম স্টেটমেন্ট ইউজ করব। ফ্রম স্টেটমেন্ট ইউজের মাধ্যমে ওই মডিউলের পার্টিকুলার একটা দুটো ফাংশন আমরা ইম্পোর্ট করতে পারি। আর যদি তুমি সব করে করতে চাও তো শুধু এটাকে মডিউলটাকে ইম্পোর্ট করলেও সব চলে আসবে। আর তাছাড়াও তুমি ফ্রম দিয়েও করতে পারো, সেক্ষেত্রে লাস্টে স্টার ইউজ করতে হবে। ঠিক আছে। ইম্পোর্টিং ম্যাথ মডিউলের মধ্যে আমরা পাই দেখেছি, দেখেছি, প্লাস স্কোয়ার রুট দেখেছি, সেল দেখেছি, ফ্লোট দেখেছি, পাওয়ার দেখেছি, ফ্যাক্টস দেখেছি, সাইন কস ট্যান দেখেছি, এবং এর উল্টোগুলো আমরা করতে পারি, 1 ডিভাইড করলেই হয়ে যাবে। র্যান্ডম মডিউলের মধ্যে আমরা র্যান্ড রেঞ্জ, স্ট্যাটিস্টিক মডিউলের মধ্যে মেন মিডিয়ান মোড দেখেছি। তো এটা তোমাদের পুরোটা কভার হয়ে গেল, ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল। পাইথন মডিউলের মধ্যে এই পুরো জিনিসটা আমাদের কভার হয়ে গেছে। ঠিক আছে। এবার তোমাদের আর একটা পোর্শনই বাকি আছে, সেটা হচ্ছে তোমাদের এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন হ্যান্ডেলিংটা আজকে আর আমি শুরু করব না। তো এক্সেপশন হ্যান্ডেলিংটা তোমাদের হলে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট। তোমাদের সিলেবাসটাতে অনেক কিছু জিনিস মিস করেছে, যেমন এর কনসেপ্ট প্লাস প্যাকেজের কনসেপ্ট। তো এই জিনিসগুলো যদি আমি পরবর্তীকালে তোমাদের টাইম পাই তো অবশ্যই শেখাবো, কিন্তু তোমাদের পরীক্ষা খুব সম্ভবত কবে বললে, নেক্সট মান্থে। সেক্ষেত্রে রিভিশনেরও একটা আচ্ছা, ব্যাপার রিভিশনেরও একটা ব্যাপার চলে আসছে। ঠিক আছে, আমরা আগে সিলেবাসটা কমপ্লিট করি, রিভিশন দিই, তারপর যদি পসিবল হয় তো আমি ওই জিনিসগুলো বলবো। ঠিক আছে। তো এরপর আমাদের যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে তোমাদের এক্সেপশন হ্যান্ডেলিং। তো নেক্সট ক্লাসে এক্সেপশন হ্যান্ডেলিংটা তোমাদের শুরু করবো। এক্সেপশন হ্যান্ডেলিংটা হয়ে গেলে তোমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট। ঠিক আছে। তো এক্সেপশন হ্যান্ডেলিংটা হয়ে গেলে আমরা তারপর মক টেস্ট দেব এবং প্র্যাকটিস করব কোশ্চেন অ্যান্সার, এবং আবার প্রথম থেকে একবার দরকার হয় রিভিশন আমি দিয়ে দেবো। যদি তোমাদের কোথাও আরো ডাউট থেকে থাকে তো সেগুলোকে সর্ট আউট করতে হবে। ঠিক আছে। তো দেখো, আজকে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করে নাও। আজকে মোটামুটি আমাদের সমস্ত মডিউল পোর্শনটাই কমপ্লিট হয়ে গেল। আর নেক্সট ক্লাসে আমরা এক্সেপশনটা করবো। এক্সেপশনে হয়তো 1 থেকে 2টো ক্লাস লাগবে, এ করলে আমাদের এক্সেপশনটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। বলো, আজকে কোথাও কারো ডাউট